আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে মানুষ। সড়ক রেলপথের মতো শেকড়ে টানে নদীপথেও যাত্রা করছেন রাজধানীবাসী। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া অন্যান্য মহাসড়কেও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বিস্তারিত দেখুন শকত করিমের ডেস্ক রিপোর্টে। পথের ক্লান্তি ভুলে আপন ঠিকানায় ছুটছেন ঘরমুখো মানুষ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বুধবার রাত থেকেই বেড়ে যায় যাত্রী ও যানবাহনের সংখ্যা। কোথাও কোথাও দীর্ঘ সারিতে থেমে থেমে চলছে যানবাহন। আমি এয়ারপোর্ট থেকে চৌরাস্তা আসা পর্যন্ত ৬ ঘন্টা লাগছে। যেখানে ভাড়া হচ্ছে আপনার ১৫০ টাকা, সেখানে ৪০০ টাকা ভাড়া চাচ্ছে। তাহলে এই জনদুর্ভোগ এখানে কি অস্থায়ী কোনো ক্যাম্প করে প্রশাসন ব্যবস্থা নিতে পারে না? সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপে ধীর গতিতে চলছে গাড়ি। অতিরিক্ত গাড়ির চাপ ও মহাসড়কের কয়েক জায়গায় গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যানবাহন। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকেই মুন্সিগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজায় স্বাভাবিকের চেয়েও বেশি যানবাহন দেখা গেছে। কিছুটা বিলম্ব হলেও টোল প্লাজায় নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহন। জ্যাম বেশি পানি, এখন পদ্মা সেতু শুধু জ্যাম আছে। রাস্তা খুবই ভালো, মানে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারছি। আমি আসতেছি তো মুন্সিগঞ্জ থেকে, এখান থেকে কোনো যানজট নাই। এছাড়া পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের খবর জানতে যাচ্ছি টাঙ্গাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখনকার চিত্র আপনি কেমন দেখছেন? জ্যাম আছে কিনা রাস্তায়? মহাসড়কে কিন্তু সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। যদিও যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে না, তারপরেও যমুনা সেতু পূর্ব পাড় থেকে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত ঢাকার দিকে থেমে থেমে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে যেমন দাঁড়িয়ে আছি হাবিন্দা এলাকায়। এই এলাকা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি। এই কতক্ষণ আগ পর্যন্ত অনেক গাড়ি এখানে আটকে ছিল। আর আমরা যেটি দেখতে পাচ্ছি এবং পুলিশ যেটা বলেছে যে অতিরিক্ত যানবাহনের পাশাপাশি কিন্তু বিভিন্ন সময়ে মহাসড়কে যানবাহন উল্টে পড়ছে। যেমন সকাল থেকে আজ ভোর থেকে সকাল 10:30 পর্যন্ত 3টি স্থানে কিন্তু যাত্রীবাহী বাস উল্টে পড়ে। আর এই বাস সরানোর সময় যে গাড়ি চলাচল বন্ধ থাকে, আর সেখান থেকে কিন্তু যানজটের সূত্রপাত ঘটছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে মহাসড়কে কিন্তু গতকাল থেকেই এই যানবাহনের চাপ বাড়তে থাকে। গত মধ্যরাতে এই যানবাহনের চাপ তীব্র আকার ধারণ করে। আমি কথা বলেছি যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে। তারা জানিয়েছেন গতকাল অর্থাৎ 24 ঘন্টায় কিন্তু প্রায় 51,000-এর মতো যানবাহন যমুনা সেতু পার হয়েছে। তো যানবাহন এই সংখ্যা আজ আরো বাড়তে পারে এমনটিও কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছে। আর আমরা চালক এবং দূরপাল্লার যাত্রীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে যানবাহনে কিন্তু শুধু বাস ট্রাক নয়, ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি প্রচুর সংখ্যক মোটরসাইকেল কিন্তু এই উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ তথ্য। কোরবানির ঈদ উপলক্ষে ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ার পথে বাগড়া বেঁধেছে যানজট ও বৃষ্টি। সকাল থেকে ঢাকার অন্যতম প্রবেশদ্বার গাবতলী থেকে বের হতে যানজটে বেশ বেগ পেতে হচ্ছে বিভিন্ন গন্তব্যের গাড়িগুলোকে। তার সাথে যুক্ত হয়েছে বৃষ্টি। ফলে শ্যামলী কল্যাণপুর হয়ে গাবতলী দিয়ে গন্তব্যের পথে বের হতেই যানজটে পড়তে হচ্ছে দূরপাল্লার পরিবহনগুলোকে। এদিকে ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। কড়া নিরাপত্তা বেষ্টনীতে 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থার মাধ্যমে স্টেশনে প্রবেশ করছেন যাত্রীরা।
শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করছেন তারা। আর চুরি ছিনতাই সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। গতবারের তুলনায় এবার একটু পরিবেশটা একটু উন্নত মনে হচ্ছে। এখনো অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের তো ওরা কিছু ব্যবস্থা নিয়েছে, আরও এটাকে আরও একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটু বাড়াতে হবে। তো এইটা আর কি। তো আমরা আশা করি যে সবার আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই যে ঈদ যাত্রাটা হবে আর কি, সহজ হবে এবং আনন্দময় হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির নাম জারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার। বুধবার রাতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নাম জারির এই কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। আধা ঘণ্টার মতো তারা সেখানে অবস্থান করছিলেন। জানা যায়, গুলশানের বাড়িটি বিএনপি চেয়ারপারসনের নিয়ন্ত্রণে রয়েছে, তবে তার নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বেগম খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়। ঘরমুখো মানুষের আরও খবর জানতে যাচ্ছে সদরঘাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় আপনি কেমন দেখছেন? লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ সকাল থেকেই ছিল, এখনো রয়েছে। সকাল থেকেই দূর দূরান্ত থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে কিন্তু যাত্রীরা আসছে এবং তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে তারা ছুটে যাচ্ছে। প্রায় সকাল থেকেই 6টা থেকেই 136টি লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে গেছে। চাঁদপুর থেকে ভোলা সব এলাকায় লঞ্চগুলো ছেড়ে গেছে এই টার্মিনাল থেকে। এছাড়া কিন্তু আপনাকে যেটি জানিয়ে রাখতে চাই সেটি হলো যে লঞ্চ যদি ভরে যায়, যাত্রী যদি পরিপূর্ণ হয়, তাহলে সব লঞ্চই কিন্তু মূলত তার যে সময় সে সময়ের আগেই তারা এখান থেকে ছাড়তে পারবে বলে জানা গেছে। তো বরিশালের 2টি লঞ্চ কিছুক্ষণ আগে এখান থেকে ছেড়ে গেছে। এছাড়া মোট এই টার্মিনালে 200-র উপরে লঞ্চ আগমন ঘটেছে। এখান থেকে যাত্রী নিয়ে তারা হয়তো বিভিন্ন রুটে তারা ছেড়ে যাবেন। যাত্রীদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে ভাড়ার যে বিষয়টি প্রতিবারই বলা হয় যে বেশি নেওয়া হয়, ভাড়ার নৈরাজ্য, এবারও কিন্তু সেই বিষয়টি উপলক্ষ করা গেছে যে তারা বলছিলেন যে 200-300 টাকা করে বেশি ভাড়া তাদেরকে দিতে হয়েছে। এছাড়া সকাল থেকে কোস্টগার্ড প্রতিটি লঞ্চেই তারা পর্যবেক্ষণ করেছেন এবং যেন ভাড়া বেশি না নেওয়া হয়, যেন টাইম মতো লঞ্চগুলো ছাড়া হয়, সেই বিষয়ে তারা মনিটরিং করেছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সদরঘাট থেকে সর্বশেষ। পশুর হাটের খবর জানতে যাচ্ছি রাজধানীর গাবতলী হাটে। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, কোরবানির পশুর সরবরাহ এবং দাম আপনি কেমন দেখছেন? ধন্যবাদ। গাবতলী গরুর হাটে আমরা এসে যেটি প্রথমে লক্ষ্য করেছি যে বিপুল পরিমাণ গরু সারা দেশ থেকে আমদানি হয়েছে ঢাকা শহরে এবং বিশেষ করে গাবতলী পশুর হাটে, এবং এখানে গরুর যে মজুদের যে বিষয়টি হাটে সেটির কোনো কমতি নেই এবং বিভিন্ন ধরনের গরু রয়েছে এই হাটে, দেশি বিদেশি জাতের এবং বিভিন্ন ধরনের গরু এবং ভুটানি গরু, যে ছোট আকারের যে আকৃতির যে গরুগুলো সেই গরুগুলো রয়েছে। এবং ভুটানি গরু যেগুলো রয়েছে সেগুলো মূলত 90,000 থেকে 1,20,000 টাকায় বিক্রি হচ্ছে এবং যে বড় গরুগুলো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই গরুগুলো মূলত দাম রাখা হয়েছে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ পর্যন্ত এবং এর চেয়েও বড় জাতের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো রাখা হচ্ছে মূলত 7 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত এবং আরও বড় ধরনের গরু আছে এবং আরও বেশি দামেও বিক্রি হচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। এবং আমি এর সাথে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে বৃষ্টি হবার কারণে মূলত গাবতলীর পশুর হাটে ক্রেতাদের যে আনাগোনা, ঈদের মাত্র আর মাঝখানে একটি দিন বাকি আছে, তারপরও যে আনাগোনার যে বিষয়টি সেই আনাগোনাটি অনেকটাই কম আমরা লক্ষ্য করছি। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ক্রেতাদের সমাগম ঘটবে এবং অনেক রাত পর্যন্ত বেচাকেনা চলবে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই গরুর পাশাপাশি গাবতলী পশুর হাটে কিছু পরিমাণ বা 2-1টি দুম্বা বা উটও উঠেছে এবং শৌখিন যারা ক্রেতা রয়েছেন, যারা কোরবানি দিতে চান, তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলেই হাটের যারা রয়েছেন তারা জানিয়েছেন। তো এই ছিল গাবতলী পশুর হাট থেকে সর্বশেষ তথ্য।
ঈদুল আজহা সামনে রেখে সরগরম হয়ে উঠছে সাভারের চামড়া শিল্পনগরী। এবার 1 কোটির বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অর্থ সংকট, লবণের চড়া দাম ও লোডশেডিং, রফতানি হ্রাস, আন্তর্জাতিক বাজার হারানো এবং নীতিগত দুর্বলতার সম্মিলিত চাপ কঠিন সংকটে ফেলেছে ট্যানারি খাতকে। জাহিদুর রহমানের রিপোর্ট। রপ্তানিতে ধস, ক্রমাগত আন্তর্জাতিক বাজার হারিয়ে সম্ভাবনাময় চামড়া শিল্পনগরী এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কার্যকারিতা নিয়ে নানা সংকটের পাশাপাশি বেশিরভাগ ট্যানারির নিজস্ব ইটিপি না থাকায় আন্তর্জাতিক পরিবেশ মান অর্জন রক্ষায় ব্যর্থতা গোটা খাতকেই করে তুলেছে বিপন্ন। এর মধ্যে লোডশেডিং ও লবণের দাম বৃদ্ধি পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। গত 1 মাস আগে যে লবণটা ছিল 700 টাকা, ওই লবণই এখন বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা। লবণের দাম বেড়ে গেলে চামড়ার গুণগত মান নষ্ট হয়, লবণের দাম বাড়ার কারণে চামড়ার দাম বেড়ে যায়। ট্যানারিতে কার কি পরিমাণ লবণের চাহিদা রয়েছে এবং কি পরিমাণ মজুদ রয়েছে সেই হিসাবটাও কিন্তু আমরা নিয়েছি। যাদের লবণের ঘাটতি রয়েছে তাদেরকে আমরা মিলের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। তৈরি পোশাকের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে পরিচিত চামড়া শিল্প নানা সংকটে ধুঁকতে থাকা এই শিল্পের আন্তর্জাতিক বাজারে অংশীদারিত্ব এখনও 1% নিচে, যার অন্যতম কারণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ব্যবস্থাপনা। আন্তর্জাতিক বাজার হারানোর পাশাপাশি স্থানীয় পরিবেশ প্রতিবেশকেও বিপন্ন করে তোলা এই সিইপিটি এবারও পুরোপুরি কার্যকর থাকবে কিনা তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ঈদের বাড়তি চাপ সামলানোর জন্য আমরা যেগুলো পদক্ষেপ হাতে নিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে ওভারহলিং করে আমরা সিটিবির ক্যাপাসিটিটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। এমনিতেই কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তে ক্ষুব্ধ শিল্প মালিকরা, তার উপর সময়োপযোগী সিদ্ধান্ত, বাস্তবায়নযোগ্য নীতি ও কার্যকর সহায়তা ছাড়া এই খাতের পতন ঠেকানো কঠিন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নগরী প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ঈদ জামাতে প্রায় 35,000 মুসল্লি অংশ নিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। বলেন, আবহাওয়া খারাপ হলে প্রধান জামাত সকাল 8টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকায় প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে, তবে কবে নাগাদ নগর ভবন খুলবে তা স্পষ্ট করেননি তিনি। আর কোরবানির বর্জ্য ঈদের দিন 12 ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। বিসিবির সভাপতির পদ ফিরে পাওয়ার ইচ্ছে নেই, তবে যেই প্রক্রিয়ায় পদ থেকে অপসারণ হয়েছেন তার বৈধতা চ্যালেঞ্জ করেই আইনি লড়াইটা চালিয়ে যেতে চান ফারুক আহমেদ। নিজেদের কার্যক্রম বাস্তবায়নের পথ সহজ রাখতেই তাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন ফারুক। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। দুর্নীতি কিংবা শাস্তি নয়, প্রত্যাশা পূরণ করতে না পারার কারণেই বিসিবির পদ থেকে অপসারণ করা হয়েছে ফারুক আহমেদকে। বিরল দৃষ্টান্ত উপস্থাপন করে 8 পরিচালকের অনাস্থা চিঠির উপর ভর করে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন হারান তিনি। নাজমুল হাসান পাপনের আমলে একমাত্র তিনি দল নির্বাচনী প্রক্রিয়ার বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন, অথচ এবার তাকে সরিয়ে দেওয়া হলো, যা একেবারেই মেনে নিতে পারছেন না ফারুক আহমেদ। 2016 জুন জুলাই মাসে আমি পদত্যাগ করলাম সিস্টেমটা করাপ্টেড দেখে, এবং আরেকটা সিস্টেম বানাচ্ছিল যেটা আরও করাপশন করে দিবে সিলেকশন কমিটির ব্যাপারে, এবং অনিয়মগুলো তো আমার দেখার বিষয় আমি ছিল। আমার সিস্টেমটির জন্য আমি করেছিলাম পদত্যাগটা। আবারও কিন্তু এবারে চিন্তা করেছিল যে আমি যেই টাইপ মানুষ, আমাকে ওরা কিচ্ছু করতে হবে না, 4টা রিপোর্ট করবে, কেন এখানে তো আমার এক্সট্রা কোনো এজেন্ডা নাই, আমি আস্তে করে চলে যাবে। এবার আমি তো অন্য স্ট্যান্ড নিয়েছিলাম যে না, বারবার যদি এরকম চলে যায় তো এরকম তো দুর্নীতিবাজরাই তো আগায় গেল। যেটা আপনি বললেন 8 জন আগে আমি আসলাম নতুন স্বাধীন দেশের, আমি আবার চলে গেলাম, ওই 8 জনই রয়ে গেছে। তবে লড়াইটা চালিয়ে যেতে চান সাবেক এই অধিনায়ক। সভাপতির পদে ফেরার জন্য নয়, যে প্রক্রিয়ায় তিনি অপসারণ হয়েছেন তার বৈধতা নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন ফারুক। আপনি রাখবেন না, সরাই দিবেন, যদি আপনার নিয়মের মধ্যে করবেন। আপনি আমাকে বললেই ইলেকশন করে আপনাকে ইন্টারিম পিরিয়ডে আসছেন, আমরা আর আপনার সাথে নাই। আমি তো প্রক্রিয়ার এগেস্টে রিটটা করেছি। আমি যদি ওইরকম টেনশন থাকতো, এই জায়গাটাতে আমি আসতে চাই, যেটা আবারও এটা একটা আবার প্রোপাগান্ডা হচ্ছে যে আমি চেয়ারের জন্য পাগল হয়ে গেছি,
তাহলে প্রথম দিকে লবিং করে আসতাম এখানে। সভাপতি থাকাকালীন নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলেও এখন আর সেই ইচ্ছে নেই বলেও জানান ফারুক আহমেদ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল এনটিভির মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।